বললাম যে আসলে মানে ডিভোর্স জিনিসটা এখন একদমই মানে নর্মাল একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন মিস্টার তোষান সাহেব তার এই যে ক্রুশের পুরো সেট নিয়ে বসছে। এটা তাকে কিনে দেওয়া হয়েছিল আজকে থেকে প্রায় 2 বছর আগে। আম্মু যখন আমার কাছে লাস্ট এসেছিল তার আগে কিনে দেওয়া হয়েছিল, মানে গ্রেড 3 ফাইনাল এক্সামের পরে ওকে কিনে দেওয়া হয়েছিল এটা। তো সে তখন আর অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু ইদানিং সেইটার প্রতি তার খুব আকর্ষণ হয়েছে। সেই ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে একটা মানে এটা সেটা বানানো শিখতেছে। আজকে সে নতুন জিনিস বানাচ্ছে, সেটা হলো একটা পাউচ, না পাউচ বা একটা বটুয়া টাইপের ব্যাগ আর কি। কি হয়েছে, কি খুঁজো? ইয়েলো কালার একটা ওই যে ইয়েলো কালার কাভার ছিল, ওই যে তোমার গায়ের উপরে, তোমার গায়ের উপরে। তো এই পুরো সেটটা সে সুন্দর একদম এখন ইউজ করতেছে আর কি। এই যে হাফ বানাই ফেলছে, দেখি মা, ব্যাগের হাফ বানাই ফেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এই যে ব্যাগের হলো হাফ বানিয়ে ফেলছে। এই যে এখন ইয়েলো কালারের সুতা শেষ হয়ে গেছে, তো এখন হলো সরি পিঙ্ক কালারের সুতা শেষ হয়ে গেছে। এখন আমি বললাম যে ইয়েলো ইউজ করো, পিঙ্ক আর ইয়েলো কম্বিনেশনে বানাও নাও। আর ছোট, তুমি কি করতেছো? দেখো আর ছোটু কি করতেছে চলেন আপনাদেরকে দেখাই। ছোটু আজকে মাথায় তেল দিছে, তার চেহারাটা একজন অন্যরকম লাগতেছে। সে এখানে একটা এই যে একটা খালি কার্টন ছিল, এটার উপরের পোর্শনটা কাটছে, কেটে এখন ওই যে বল বানায় এখানে ভিতরে বল থ্রো করার মানে ফেলার চেষ্টা করতেছে আর কি। বহুত কাজ তার। তো সামনে কালকে থেকে এক্সাম ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে আমি অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি আর কি। তো এখন যাচ্ছি হলো আমাদের বাসার পাশে একটা ফার্মাসিতে। তো ওখানে যাওয়ার কারণ আছে, পরে বলতেছি কেন যাচ্ছি। হ্যাঁ, স্পোর্টস ডে হচ্ছে। ও আচ্ছা, স্কুলে স্পোর্টস ডে হচ্ছে, এই জন্য খাবারের দোকানে বসছে এখানে, দেখো অনেক। হ্যাঁ, আঙ্কেল বব। তারপর ওখানে জানি কি ইউনিফায়ার একটা দোকান। যে স্কুল, সামনে যে স্কুল, বা এরাও স্কুল ডেতে এরকম করে সাজায়। আমাদের দেশেও কিন্তু আমরা যখন ছোটবেলা আমাদের অ্যানুয়াল স্পোর্টস হইতো তখন এই যে এরকম ছোট ছোট কাগজ দিয়ে কিন্তু সাজাইতো, এরাও সাজায় দেখা যায়। এই যে রঙিন কাগজ দিয়ে এরকম সাজাইতো। এই যে ভালোই লাগতেছে। তো চলুন যাই। আমরা যেই কাজে আসছিলাম সেই কাজটা আমাদের হচ্ছে না। ভাঙছে ভাঙে নাই, এখন তো ভেঙে যাইতো গড়িটা। আচ্ছা, আমরা আসছি, নাও কিছু একটা নাও। আমরা আসছি হলো ইয়েতে, কি জানি বলে, এটা নাও, তোমার ছেলে খাইতে পারে। টাকা পয়সা, ডুরিয়ান। এটা না, এটা চকলেট দেওয়াটা নাও, চকলেট দেওয়াটা নাও। আমরা আসছি হলো একটা বেকারিতে। আমি ফেলি নাই কিন্তু, তুমি বলতে পারবে না আমি ফেলছি। এটা হচ্ছে এদিকে ছিল, এটা সরানোর পরে পড়ে গেছে। একটা নাও। ওকে, এটা কি? ফিশ অ্যান্ড এগ স্যান্ডউইচ। সেটা তো খাবো না। সফট গার্লিক চিকেন ব্রেড। আর কি খাওয়া যায়? গার্লিক চিকেন। এটা গার্লিক চিকেন ব্রেড। তারপর এটা হলো গার্লিক মেও চিজ। হ্যাঁ, চিজ। এদিকে আর কি আছে? কারি চিকেন বান। এটা ভালো হবে না? কারি চিকেন। মাসি কেন উঠতেছে? মাসি কেমন ঢুকে গেল? নিতে পারো একটা কারি চিকেন বান। ও হো, তাও তো কথা। তাহলে আমরা কি খাবো? ওকে ওকে ওকে। তো আমরা তো বাসায় চলে আসছি অনেক আগে। এরপরে তোষান পড়াশোনা করলো, পড়াশোনা শেষ করে তোষান কালকে থেকে ধরে আজকে পর্যন্ত আমার জন্য এই বটুয়া ব্যাগটা বানাইছে। এটা কাল তাহলে আজকে শুরু করছিলা? আচ্ছা, কখন থেকে? দুপুর থেকে মনে হয় না? মানে আজকে ওর পড়াশোনার খুব একটা প্রেশার ছিল না, কালকে ইংলিশ এক্সাম, তো ইংলিশ এক্সামে গ্রামাটিক্যাল ছাড়া তেমন একটা কিছু পড়ার নাই। তারপরেও সে পড়ছে। সকালে কম্পিউটার সায়েন্সের একটা চ্যাপ্টার পড়ছে, বিকালে হলো কুরআনের একটা চ্যাপ্টার পড়ছে। তো এটা সে আমার জন্য বানাইছে। দেখাও মা, এটা কি? এটা হচ্ছে পাউচ বলে। পাউচ। এদিকে আসো, এদিকে দেখেন, এদিকে পাউচ না? ওকে, ঠিক আছে। কি করতে হবে এটা?
এটা টান দেন হ্যাঁ বটুয়া বলতে পারেন আর কি, বটুয়া টাইপের বলতে পারেন আর কি। এই যে দেখেন বটুয়া টাইপের, মাশাআল্লাহ। আমি যে জিনিসটা পারি নাই আমার ছেলে সেই জিনিস পারছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ তোশান, থ্যাংক ইউ। খুবই সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। আর তুমি আমাকে তোমার এক্সাম শেষ হলে কি বানাই দিবা? কোস্টার, 6 কোস্টার বানাই দিবা, হ্যাঁ ইনশাআল্লাহ। এখানে তো কোস্টার অলরেডি আছে। হ্যাঁ তুমি বানাই দিবা। তুমি যেমন আমাকে এটা বানাই দিছো, তুমি কি জানো এটা আমার কাছে কত স্পেশাল? অনেক অনেক স্পেশাল। তুমি আমার মানে আমার লাইফের অনেক বেস্ট একটা গিফট তুমি আমাকে এটা দিছো। আমি অনেক হ্যাপি মা, তুমি এটা শিখছো। তোমাকে কিনে দিছিলাম, কিনে দেওয়াটা সার্থক। 2 বছর পরে হলেও তুমি শিখছো, আলহামদুলিল্লাহ। আমি অনেক হ্যাপি মা, বাবাও অনেক হ্যাপি। কত হ্যাপি তুমি? হ্যাঁ কত হ্যাপি? অনেক সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আমার বাচ্চা দুইটার আজকে একটু মন খারাপ। তারা 2 ভাই পর্তুগালের সাপোর্টার ছিল। এই যে পর্তুগালের সাপোর্টার, এই যে পর্তুগালের সাপোর্টার। তো আমি ছিলাম ব্রাজিলের সাপোর্টার। আর এই যে পর্তুগালের খেলা হচ্ছে স্পেনের সাথে। আমি ছিলাম ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল চলে গেল আগের দিন, আর পর্তুগাল চলে গেল গতকালকে। আজকে আর্জেন্টিনার খেলা একটু দেখার ইচ্ছা আছে। তুমি আর আমি একটু দেখবো না? হ্যাঁ তুমি তো কোনো টিম না, তুমি তো তুমি কি 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 এটা কোত্থেকে শিখছে? কেন মা? আর্জেন্টিনা তো গতবার বিশ্বকাপ নিচ্ছে, তুমি জানো? আর্জেন্টিনার মেসি তো বেস্ট প্লেয়ার মেসি। ওরে বাবা কি এক্সপ্রেশন! হ্যাঁ বেস্ট প্লেয়ার ফুটবলে। ফুটবলে বেস্ট প্লেয়ার মেসি। তুমি জানো আরে ইয়ে কি জানি বলে, ইয়ে যেটা নরওয়ের যে হল্যান্ড না, কি কিরকম দেখছো? পুরো একদম দানব টাইপের দেখতে। হ্যাঁ টিকটকে হচ্ছে একটা মিম আছে এখন হাল্যান্ডের। কি আছে? এই এই ঘরের লাইট এরকম ব্লিঙ্ক করতেছে। তুমি এদিকে আসো মা, এখানে এসে বলো। ব্লিঙ্ক করতেছে। হাল্যান্ড হ্যাঁ দেখে বল। হ্যাঁ হাল্যান্ড নিতে হচ্ছে বল। হাল্যান্ড নিয়ে বসে। হ্যাঁ হাল্যান্ডকে নিয়ে এখন খুব একদম হাইপ, মানে প্লেয়ারটা খুব। আরে আজকে আমি ফার্স্ট টিকটক দেখছি হাল্যান্ড। হ্যাঁ গোল 2টা দিছেও সেরকম মনে হয় না? রোনালদো দেখো। নেইমার কাঁদতেছিল, তুমি জানো? রোনালদো কান্না করতেছিল। তুমি কি স্যাড? আজকে কি মেসি কান্না করবে? না মেসি কান্না করবে না। একটা অন্তত আর্জেন্টিনা না থাকলে খেলার একটা হাইপ আসবে না, বুঝছো? আরে শুনো, বাঙালি কেমন জাতি আমরা, তো মানে আমরা এত ইমোশনাল জাতি। বা ব্রাজিল হারছে বলে ব্রাজিলের এক সাপোর্টার তার 3 মাসের বাচ্চা রেখে সুইসাইড করছে কুষ্টিয়াতে। দেখছো কি জাতি, এরা কি মানুষ আমারে বলো? হ্যাঁ ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিল হেরে গেছে এজন্য তার 3 মান্থের বেবিকে রেখে ও হলো সুইসাইড করছে। হ্যাঁ এটা রোনালদো's last game forever আর ফুটবল করবে না forever রিয়েলি? নেইমার অলসো? ইয়া হ্যাঁ নেইমার অলসো। কত বছর নেইমারের লাস্ট বিশ্বকাপ এটা। না বাবা, এটা কি মেসির লাস্ট বিশ্বকাপ? না না মেসিরও লাস্ট বিশ্বকাপ। মেসিরও লাস্ট বিশ্বকাপ। আর কত বিশ্বকাপ? এই হলো আমাদের বাসার বিশ্বকাপ ভাই, বুঝছেন? আমরা কেউই খেলা দেখি না। পরের দিন সকালে উঠে জানি পছন্দের দল হেরে গেছে, পরে আমরা এরকম টিভিতে হাইলাইট দেখি। বাট আজকে আর্জেন্টিনার খেলাটা একটু দেখার ইচ্ছা আছে, দেখি একটু দেখবো। আমার তাবিব কি? আমার তাবিব কার সাপোর্টার? কখন আর্জেন্টিনা স্পেন। এখন স্পেন সাপোর্টার হয়ে গেছে। পর্তুগাল না ছিলা? লামিন ইয়ামাল। এই তুমি না পর্তুগাল ছিলা? পর্তুগাল চলে গেছে কি করে বলো? হ্যাঁ তুমি জানো লামিন ইয়ামাল একটা ব্রাদার আছে? কি নাম কি? রায়ান। তুই কেমন জানিস? তুই এত নিউজ কোত্থেকে পাইস রে? ছোটু খুব সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, আমার বাসায় বিশ্বকাপের ভাইব দেখলেন। বিশ্বকাপের ভাইব আমার বাসায় এরকমই। আসলে আমি ছোটবেলায় কি বলবো, আমি কলেজে ভার্সিটিতেও অনেক বেশি খেলা দেখেছি। আমি ব্রাজিলের সাপোর্টার। যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা বকাবকি করেন না, কারণ কে কাকে সাপোর্ট করবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তবে এমন সাপোর্টার না যে আমি সুইসাইড করে ফেলবো। মানে এই জিনিসটা দেখে আমার এত বিরক্ত লাগছে, মানে খারাপ লাগে না, আমার খারাপ লাগে নাই, আমার ওই লোকটার জন্য আমার মানে কি পরিমাণ বিরক্ত লাগছে। এই যে দেখেন 3 মাসের বাচ্চাটা মানে ভাড়া হয়ে গেল। কি দিবে তোরা আর্জেন্টিনা? ব্রাজিল হেরে যাওয়াতে তুই যে এরকম সুইসাইড করলি, ব্রাজিল তোরে কি দিবে? ব্রাজিলের যেসব প্লেয়ারের জন্য তুই সুইসাইড করছিস তারা তো জানলই না তুই বাংলাদেশের কোন কোনায় একজন লোক, তুই ব্রাজিলের সাপোর্টার, তুই সুইসাইড করছিস। মানে মানুষ কতটা মানে বিবেক বুদ্ধিহীন হইতে পারে, এটা আসলে মানে এই টাইপের মানুষ না দেখলে বোঝা যায় না। এইগুলো একমাত্র বাংলাদেশেই সম্ভব।
বাংলাদেশের কিছু কথা বললে অনেক আপুরা আছেন এখন বাংলাদেশে বকাবকি শুরু করে দিবেন। আপনারা নিজেরাও একটু চিন্তা করে দেখবেন আপুরা, মানে এটা বাংলাদেশেই সম্ভব, এটা অন্য কোনো জায়গায় আসলে সম্ভব না। যাই হোক, কি বলবো, মানে খুবই বিরক্ত লাগছে দেখে। আর আমার বাসায় আমার বাচ্চারা ওই অতটুকুই, ওই পর্তুগাল সাপোর্ট করতো, ওদের হইলো রোনালদোকে ভালো লাগতো, ওই পর্যন্তই। এমন না যে খেলা দেখতে হবে, জার্সি কিনে দিতে হবে, এরকম কোনো কিছুতেই আমি ওদেরকে আসক্ত হতে দেই না, বা এরকম হবেও না ইনশাল্লাহ। বাট আমি আমার ক্ষেত্রে তো সারা বাবার এগুলার কোনো ইয়ে নাই, ও হলো একদম এগুলা থেকে আলাদা জগতের মানুষ। বাট আমি খুব বেশি, মানে বিশেষ করে ভার্সিটি লেভেলে যখন হোস্টেলে ছিলাম, আমরা এরকম বিশ্বকাপ ফুটবল বা বিশ্বকাপ ক্রিকেটে আমরা সবাই একসাথে হয়ে খেলা দেখতাম। আর কি পরিমাণ যে একটা হাইপ ছিল, মানে আমরাও কাঁদছি একসময়। ব্রাজিল যখন হেরে গেছে তখন আমরাও কান্না করছি। ভার্সিটি লাইফে একবার মনে হয় বিশ্বকাপ ফুটবল পেয়েছিলাম, তো ওই সময় আমরাও কান্না করছি। আমার ফ্রেন্ডের এক সাইড ছিল আর্জেন্টিনা, বাংলাদেশ তো বেশিরভাগ আর্জেন্টিনা আর ব্রাজিল, স্পেন, পর্তুগাল, এগুলো তো খুব কম মানুষই সাপোর্ট করে। আমিও খুব অবাক হয়েছিলাম আমার বাচ্চারা পর্তুগাল সাপোর্ট করে দেখে। তো এটাই আর কি। তো গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম হিজাবের কথা, তাই না? যে আমি বলেছিলাম যে আমার পরিচিত একজন, মানে মনে করেন সে আমার যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের যে কোনো একটা সাইটে তার সাথে আমার অ্যাড আছে, এবং তার কথা আমি বলেছিলাম যে এক সময় দেখেছি হাত মোজা, পা মোজা, নেকাবও পড়তে দেখেছি, কিন্তু সেই মানুষটাকে হঠাৎ করে একদম টোটালি চেঞ্জ হয়ে যেতে দেখেছি, যে ওড়নাটাও পর্যন্ত সে ইউজ করতো না। তো গতকালকে এটা বলা টলার পরে আমি যখন আবার মানে আমার ওই সাইটটাতে আমি ঢুকেছি, আমি দেখতে প্রতিদিনই তো আমরা আমাদের যা আছে ফেসবুক বলেন, আরও যা যা সোশ্যাল সাইটগুলো আছে, ইনস্টা, যা যা আছে আমরা প্রতিদিনই একবার করে চেক করি, তাই না? তো চেক করতে গিয়ে ঢুকে তো সেই মানুষটারই একটা লেখা আমার চোখে পড়লো। আমি এর আগের দিনও লেখাটা আমার চোখে পড়েছে, বাট আমি অতটা গুরুত্ব দিই নাই। কালকে যেহেতু আমি ওনার সম্পর্কে আমার কথাটা মনে পড়েছে, তাই আমি একটু লেখাটা পড়লাম। পড়ে দেখলাম মানে খুবই খারাপ লাগলো যে ওনার ডিভোর্স হয়ে গেছে, এবং উনি ওনার স্বামী সম্পর্কে লিখেছে আর কি, হাজব্যান্ড সম্পর্কে লিখেছে, এবং ওনার ডিভোর্স হয়ে গেছে। তো আমার কাছে মনে হলো যে মানে উনি এভাবে লিখেছে যে হাজব্যান্ডকে কোনো কিছু দিয়ে আটকিয়ে রাখা যায় না। তো তখন আমি চিন্তা করলাম, আমি জানি না উনি হয়তো ওনার পরিবর্তনটা কি ওনার হাজব্যান্ডের কারণে হয়েছিল কি না, সেটাও আমি বলতে পারবো না। ওনার পার্সোনাল লাইফ আমি কখনো ওনাকে জিজ্ঞাসা করিনি যে আপনার এরকম পরিবর্তন কেন। বাট আমার কাছে মাঝে মধ্যে মনে হতো যে আমি একদিন একটু নক দিয়ে মানে বলি যে এত সুন্দর একটা ইসের মধ্যে থেকে হঠাৎ করে এরকম চেঞ্জ কেন। তো ওনার কোনো পারিবারিক কারণে হয়েছে কিনা, বা হাজব্যান্ডের কোনো ইচ্ছা ছিল কিনা যে তার ওয়াইফকে এভাবে দেখতে সে পছন্দ করে কিনা। তো সেভাবে হয়েও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা টিকে নাই। তো আমি একটা কথা আসলে এটাই বলবো যে ডিভোর্সটা আসলে মানে আমরা আমাদের নানি চাচি খালাদের সময় কিন্তু ডিভোর্স কথাটা আমরা শুনছি কিনা জানি না, ওই সময়টাই কিন্তু ওনারা অনেক কিছু সাফার করেই সংসার করেছেন। তো এখন আসলে ঠিক আছে, এরকম টক্সিক রিলেশন থেকে বের হয়ে যাওয়াটাই বেটার। আমাদের ইসলামেও আছে যেখানে সম্পর্কের ভ্যালু থাকবে না, সেখান থেকে আপনি, আমাদের ইসলামে তো ডিভোর্সকে পারমিট করেছে, আপনি ডিভোর্স দিয়ে বের হয়ে আসতে পারেন, সমস্যা নেই। কয়দিন আগে একজন ইনফ্লুয়েন্সার, ওনাকে আমি দেখি আর কি, মানে উনি ইদানিং খুব একদম নিজেকে কাভার করেন, এবং উনি খুবই নাম করা একজন ইনফ্লুয়েন্সার বাংলাদেশের। তো ওনার হঠাৎ করে এরকম একটা লাইভ দেখলাম একদিন সকালে ঘুম থেকে উঠে, ফেসবুক স্ক্রল করতে করতে দেখি একটা লাইভ, যেরকম ওনার ডিভোর্স হয়ে যাচ্ছে, এবং উনি এটা নিয়ে লাইভ করতেছে, লাইভে অনেক কিছু বলতেছেন হাজব্যান্ড সম্পর্কে, শ্বশুরবাড়ি সম্পর্কে। তো তখন আমি চিন্তা করলাম যে আসলে মানে ডিভোর্স জিনিসটা এখন একদমই মানে নর্মাল একটা জিনিসে পরিণত হয়ে গেছে। ওই যে রাশিদা ভাবি চলে যাওয়াতে একজন আমাকে কমেন্ট করেছিল আমার কান্না দেখে, আমার ফেসবুক পেজে কমেন্ট করেছিল এরকম যে আপনার কি আপনার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, আপনি যেভাবে কান্নাকাটি করতেছেন। তো ওনার উত্তরে আমি এটাই বলেছিলাম যে আজকাল ডিভোর্স হয়ে গেলে মানুষ কাঁদে না, মানুষ সেলিব্রেট করে, হাসে। তো ওইটা আসলে এখন খুব নর্মাল একটা টপিক আর কি, খুবই নর্মাল একটা বিষয়। তো আমার কাছে খারাপ লেগেছে যে মানে ওনার আমি এত পরিবর্তন দেখেছিলাম হঠাৎ করে দেখে, মানে আমার না, এটা সবারই চোখে লাগার কথা। ওনার সাথে যারা যারা অ্যাড ছিলেন আই থিঙ্ক সবারই চোখে এটা পড়েছে, এরকম পরিবর্তন। আসলে নিজেকে আল্লাহর রাস্তায় রাখলে আল্লাহই ওখানে সাহায্য করে, আমি যেটা মনে করি। আর যেখানে আল্লাহ চাইবে এটা হবে, সেখানে আসলে ওটা হবেই। তো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ ভালো বলতে পারেন কার জন্য কোনটা সঠিক, কার জন্য কোনটা সঠিক না। তবে আমরা আমাদের লাইফটাকে সুন্দর করে
গুছিয়ে ভালোভাবে রাখার চেষ্টা আমরা সবাই করি, তাই না? আমরা কেউই চাই না আমাদের লাইফে কোনো ঝামেলা আসুক, কোনো কিছুর সম্মুখীন আমরা হই, কোনো কিছুর জন্য আমাদেরকে সাফার করতে হয়, আমরা কিন্তু কেউই জিনিসটা চাই না। তো সেইখানে আমি আসলে কি বলবো আপনাদেরকে, যে আমার সত্যি কথা ওই আপুটার মানে এই স্ট্যাটাসটা দেখে আমি যেহেতু এর আগেও তারপরে আমি ওনার আরও পর বাকি আরও কয়েকটা স্ট্যাটাস আমি দেখলাম, এবং প্রত্যেকটাতেই উনি মানে খুব কষ্ট পেয়ে লিখেছেন যে ছেলে মানুষকে আসলে বিশ্বাস করা ঠিক না, এই সেই হাবিজাবি এগুলো লিখেছেন। তো আমি এটা বলবো না যে ছেলে মানুষকে বিশ্বাস করা ঠিক না। আপনি বিশ্বাস না করলে সংসার করবেন কিভাবে? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশ্বাস, রেসপেক্ট যদি না থাকে তাহলে সেই জায়গাটা আসলে আর সংসার থাকে না, সেটা রণক্ষেত্রও পরিণত হয়ে যায়। আর হাজব্যান্ড ওয়াইফের গুড রিলেশন একটা বাচ্চার বড় হয়ে ওঠার জন্য খুব বড় একটা রোল প্লে করে। তো এটাই আমি মনে করি যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনটা আসলে নিজেদের মধ্যে যদি একটু সুন্দর করার চেষ্টা করে, বা ধরেন কোনো ঝামেলা হলো বা কিছু হলো, আমরা সেটা আল্লাহ আমাদেরকে ঠিক করে দিবেন, এটা আমি জানি। মানে কোনো কিছুই স্থায়ী না, তাই না? জীবনে কোনো কিছুই স্থায়ী না। জীবনটা আসলে সময়ের সাথে সাথে সব কিছুই একটার পর একটা ঠিক হয়ে যায়, বা সময়ের সাথে সাথে কষ্টের পরে সুখ, সুখের পরে দুঃখ, দুঃখের পরে আনন্দ কিন্তু জীবনে আসেই। কোনোটাই স্থায়ী না, আবার কোনোটাই মানে কি বলবো, মানে কোনোটা দীর্ঘস্থায়ীও না, আবার কোনোটা ক্ষণস্থায়ীও না। একটা কথা আছে না, আমি জানি না আমি ভুল বললাম কি না, কোনো জিনিস দীর্ঘ সময় ধরে কিন্তু লাইফে থাকে না। এই যে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আম্মু চলে যাওয়ার পরে আমার যে কষ্টটা হয়েছে, মানে প্রথম 4-5 দিন আমার যেমন লাগছে ওইরকম যদি আমার লাগতো, তাহলে কিন্তু আমি আর আমার লাইফের সামনের দিকে আগাইতে পারতাম না। আমার লাইফটা ওইখানেই দাঁড়ায় যাইতো। কারণ মা চলে যাওয়ার পরে আমার দুনিয়াটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। আমার খালি মনে হচ্ছিল এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার মাকে আমি হারাই ফেলছি। আমার মার কণ্ঠস্বর, আমার মার গায়ের ঘ্রাণ, আমার মার গায়ের স্পর্শ আমি আর কোনোদিন পাবো না। তো এই জিনিসটা আমি খালি বারবার চিন্তা করতাম। তো ওই 5-6টা দিন আমার জন্য খুবই হার্ড একটা টাইম ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানি কিভাবে ওই জিনিসটা আমাকে রিকভার করার শক্তি, ধৈর্য সব কিছু আমাকে দান করেছেন। তো আমি এটাই বলবো যে আমার খারাপ লেগেছে জিনিসটা, আসলে ওনার এরকম পরিবর্তনটা আমাকে খুবই নাড়া দিয়েছে। কারণ পরিবর্তন মানুষের কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যখন হয়, সেটা আমরা আমাদের এই এজে এসে আমাদের পরিবর্তনগুলো কিন্তু একটু ভালোর দিকে যাওয়া উচিত। আমি বলবো ভালো শালীনতার দিকে যাওয়া উচিত। কিন্তু আমাদের যদি ডিমোশন হয়, সেটা কিন্তু আসলে সবার চোখে পড়ে। তো ওই জিনিসটা খুব খারাপ লেগেছিল। আবার কালকের ওনার এই অবস্থা, মানে ডিভোর্সের স্ট্যাটাসটা দেখেও আমার কাছে খুবই কষ্ট লেগেছে। আমি দোয়া করি আল্লাহ ওনাদের সাংসারিক জীবনটাকে সুন্দর করুক, যেটাই হয়ে থাকুক না কেন সব কিছু সলভ হয়ে যাক, আল্লাহ সহজ করুক ওনাদের জন্য। আমি জানি না উনি আমার ভিডিও দেখেন কি না বা দেখবেন কি না। অনেক সময় অনেকে আছে না এমনি অ্যাড থাকে, ভিডিও দেখেন কি না বা দেখবেন কি না। তো যদি দেখে থাকে তাহলে তো খুবই ভালো, আর না দেখলেও কিছু করার নাই। যাই হোক, এটাই হলো কথা আর কি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার তোষানের কালকে থেকে গ্রেড 5-এর ফাইনাল এক্সাম। গ্রেড 5টা কিন্তু একটা ধাপ আসলে, যদিও এখানে প্রাইমারি লেভেল 6 পর্যন্ত, 7 থেকে হায়ার সেকেন্ডারি লেভেল শুরু হয়, প্রাইমারি ওদের 6 পর্যন্ত। কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু 5 পর্যন্ত, 5-এর ফাইনাল পরীক্ষা মানে আমাদের প্রাইমারি শেষ। 5-এ আমরা বৃত্তি পরীক্ষা দেই, আরও এক্সেট্রা আমাদের থাকে। তো ওদের ক্লাস 6-এ উঠে ওদের সম্ভবত একটা এক্সাম আছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন সহজ হোক, আল্লাহ সহজ করুক। আজকের মতো আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।